আমি ইঞ্জিনিয়ার সেলিমা খাতুন, ইন্সপেক্টর সিভিল, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমি ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের চ্যাপ্টার 5 এ অ্যাঙ্কর নিয়ে আলোচনা করব। আলোচনায় থাকছে ভূমি অ্যাঙ্করের সংজ্ঞা, শ্রেণীবিন্যাস, বালির মধ্যে ও কাদামাটির মধ্যে অ্যাঙ্করের কার্যপ্রণালী এবং অ্যাঙ্করের সুবিধাবলী। আমি এই পড়াগুলো যে বই সহযোগিতা নিয়ে আলোচনা করছি সেই বইগুলির নাম নিচে দেওয়া আছে এবং সাথে পেজ নাম্বারও দেওয়া আছে, প্রয়োজন হলে দেখে নিবে। এবার আসি, প্রথমে কিছু ছবি দেখাই। অ্যাঙ্কর অ্যাঙ্কর হলো, আমরা তো গত ক্লাসে শীট পাইল নিয়ে আলোচনা করেছি, তাই না? এটি দেখো, একটি নদীর তীরে শীট পাইল দেওয়া আছে। নদীতে কি হয়, জোয়ার ভাটা অথবা বন্যার কারণে পানির উচ্চতা ওঠানামা করে, তাই না? তাই শীট পাইলের উপর চাপের পরিমাণও কম বেশি হয়। এই শীট পাইলের শক্তি বৃদ্ধি করার জন্য বা তাকে সহস্থানে ধরে রাখার জন্য এভাবে ইনক্লাইন ভাবে অ্যাঙ্কর দেওয়া যায় বা বিভিন্নভাবে দেওয়া যায়, আমরা সেটা আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে ইনক্লাইন ভাবে দেওয়া হয়েছে। এখানে দ্বিতীয় যে ছবিটা দিয়েছি, এক্ষেত্রে দেখাচ্ছে যে কিভাবে ড্রাইভ করা হয় এই অ্যাঙ্কর গুলোকে। এবার তৃতীয় ছবিতে দেখানো হয়েছে যে রো আকারে পরপর কিভাবে অ্যাঙ্কর স্থাপন করা হয়। চতুর্থ ছবিতে আমি দেখিয়েছি যে পানি ব্যতিরেকেও অনেক সময় ভূমির উচ্চতার পার্থক্যের জন্য অ্যাঙ্কর দেওয়া হয়ে থাকে। এবার আসি একেবারে বাস্তব ক্ষেত্রে, একটি ওয়ালের মাটির ভিতরে কিভাবে অ্যাঙ্কর স্থাপন করা আছে সেটি দেখানো হয়েছে। এবার আসি অ্যাঙ্করের সংজ্ঞা আকারে যদি আমি লিখতে চাই তাহলে বলতে পারি শীট পাইলিং দেওয়ালের আনুভূমিক ও অন্যান্য টানকে প্রতিহত করার জন্য যে কাঠামো নির্ণয় করা হয় তাকেই অ্যাঙ্কর বলে। অ্যাঙ্করের টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করা হয়, যার যে রডের মাধ্যমে যায় তাকে টেন্ডন বলা হয়, এবং এখানে একটু মোটা করে দেওয়া হয় যেন মাটিকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে, এটাকে গ্রাউট বলা হয়েছে। এবং এই দৈর্ঘ্যটাকে বলা হয়েছে ফিক্সড লেন্থ, অর্থাৎ নির্ধারিত দৈর্ঘ্য। এবং এখানে টেন্ডনের সাহায্যে, অর্থাৎ সামনে যে বাড়তি জায়গাটুকু আছে এটাকে ফ্রি লেন্থ, অর্থাৎ প্রয়োজন মতো দৈর্ঘ্যে বৃদ্ধি করা যাবে। এটি আমার একটি ইনক্লাইন্ড গ্রাউন্ড অ্যাঙ্কর। গ্রাউন্ড অর্থ ভূমির জন্য যে অ্যাঙ্করটা, সেটা গ্রাউন্ড অ্যাঙ্কর, তাই না? এবার দ্বিতীয় যে ছবিটা দেখেছি গ্রাউন্ড অ্যাঙ্করের, এটি হলো হরিজন্টালি আছে। লক্ষ্য করি টেনসাইল ফোর্সটা হরিজন্টালি থাকবে, টেন্ডনও হরিজন্টালি আছে, এবং গ্রাউটিংটা এখানে প্রাইমারি গ্রাউটিং দেখিয়েছে। এবং লেন্থের ক্ষেত্রে গ্রাউটিং এর যে স্থানটা সেটাকে বলা হয়েছে ফিক্সড লেন্থ, এবং টেন্ডনের জন্য যে যতটুকু রয়েছে সেটা হলো ফ্রি লেন্থ। এবার আসি ভূমি অ্যাঙ্করের কাজ। আমি তো বলেছি শীট পাইলকে রক্ষা করার জন্য, তাই না? তাহলে এটা কি করছে, শীট পাইলকে সে সাপোর্ট প্রদান করছে এবং সেজন্য খাড়াভাবে দাঁড়িয়ে থাকতে পারে, অন্যান্য চাপের কারণে বা টানের কারণে সে যেন সরে না যায়, তাকে সহস্থানে ধরে রাখার জন্যই আমরা অ্যাঙ্কর স্থাপন করে থাকি। তাহলে অ্যাঙ্কর কত প্রকার? আমরা মূলত ভূমি অ্যাঙ্করকে ইনক্লাইন্ড এবং হরিজন্টাল পজিশনে দেখলাম। এছাড়াও যদি আমরা প্রকারভেদ করতে চাই সেক্ষেত্রে আছে ডেড মান অ্যাঙ্কর। এটি শীট পাইল, এখানে অ্যাঙ্করটি দেওয়া আছে। অ্যাঙ্করের শেষ প্রান্তে যেখানে মাটির সাথে সংযোগে সে টান প্রতিরোধ করবে, সেখানে যদি একটি কংক্রিটের ব্লক অথবা কংক্রিট বিম দেওয়া থাকে তাকে আমরা বলবো ডেড মান অ্যাঙ্কর বিম বা ডেড মান অ্যাঙ্কর। এবার আসি অ্যাঙ্কর ওয়াল বা শীট পাইল। যদি কোনো অ্যাঙ্কর শর্ট শীট পাইলের মাধ্যমে স্থাপন করা হয়ে থাকে তা রো আকারে, তখন তাকে আমরা বলবো অ্যাঙ্কর ওয়াল বা শীট পাইলস। এবার আসি বেটার পাইল বা বেটার অ্যাঙ্করও বলতে পারি। এক্ষেত্রে আমরা জানি এই যে অ্যাঙ্করটা স্থাপন করা হয়েছে যদি বেটা কোণে অর্থাৎ ইনক্লাইন ভাবে করা হয় তাকে আমরা বেটা অ্যাঙ্কর বা বেটা পাইলস বলছি, তাই না? এক্সিস্টিং স্ট্রাকচার, অর্থাৎ কোনো বড় বড় স্ট্রাকচারের সাথে টান দিয়ে, টাই রডের সাহায্যে টান দিয়ে যদি আমি শীট পাইলকে যথাস্থানে ধরে রাখি অর্থাৎ অ্যাঙ্করের ন্যায় কাজ করে, সেটাকে বলা হবে এক্সিস্টিং স্ট্রাকচারস অ্যাঙ্কর। এবার আমি ডেড ম্যান অ্যাঙ্কর প্লেট নিয়ে কথা বলছি। ডেড ম্যান অ্যাঙ্কর
বলতে অ্যাঙ্করের শেষ প্রান্তে যেখানে মাটির মধ্যে টান দিয়ে রাখে সেখানে কংক্রিটের ব্লক, কংক্রিট বলতে এখানে প্লেন কংক্রিটও হতে পারে অথবা প্রিস্টেস কংক্রিটও হতে পারে, কংক্রিটের ব্লকটা স্থাপন করা হবে অথবা কংক্রিটের বিম স্থাপন করা হবে যা কিনা শীট পাইলকে সাপোর্ট হিসাবে প্রদান করবে, তাকে ডেডম্যান অ্যাঙ্কর বলা হয়। এখানে আমি আরেকটি ছবি দিয়েছি, এটা ইন্ডিভিজুয়াল ডেডম্যান, এই টানটাকে সে প্রতিহত করছে। এবার আসি আমরা অ্যাঙ্কর ওয়াল। ওয়াল বললে কি হয়, একাধিক শীট পাইল যখন ওয়ালের ন্যায় আমরা স্থাপন করেছিলাম পাশে পাশে, তখন কি বলেছিলাম আমরা, ওয়াল শীট পাইল, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি রো অফ অ্যাঙ্কর পাইল, অর্থাৎ অ্যাঙ্কর আকারের শর্ট শীট পাইলের মাধ্যমে ওয়ালের ন্যায় সে টান প্রদান করছে। শর্ট শীট পাইলকে ধারাবাহিকভাবে বসিয়ে মাটির পরোক্ষ চাপকে প্রতিরোধের ব্যবস্থা করা হয় অ্যাঙ্কর ওয়ালের সাহায্যে। এবার আমি বলবো বেটার পাইল। ছবিটা আমি আগেও দেখেছি, ইনক্লাইন ভাবে থাকবে, এই যে এখানে দেখো বেটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে, তাই না? টিম্বার বা কংক্রিটের পাইলকে এ আকৃতির তৈরি করে অধিক গভীরতায় শক্ত স্তরের উপরে বসানো হয়ে থাকে। এক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে বেটার পাইলটি ভিতর দিকে থাকবে অর্থাৎ ভার্টিক্যালের সাথে বেটা ডিগ্রি কোণ করবে সেটা আমার কম্প্রেশন পাইল, এবং যেটি বাহিরের দিকে থাকবে অর্থাৎ বেটা কোণে বাহিরের দিকে থাকবে তাকে টেনশন পাইল বলবো, যা কিনা নিচের ছবিতে দেখানো হয়েছে। এবার আসি অ্যাঙ্করের অবস্থান। একটু লক্ষ্য করি, এখানে এ বি সি একটি চিত্র দেওয়া হয়েছে। চিত্রের মধ্যে বি এ হলো আমার শীট পাইল এবং এটি হলো আমার অ্যাঙ্কর, তাই না? তাহলে শীট পাইলের শেষ প্রান্তে, নিম্নের শেষ প্রান্ত থেকে ভূমির উপর পর্যন্ত যে স্লাইডটা শেয়ারিং সারফেস অর্থাৎ স্লাইড করে যাবে, এই স্লাইডটার ভূমির সাথে অ্যাঙ্গেল করে 45 ডিগ্রি প্লাস 5/2। ফাই অর্থ মাটির ঘর্ষণ কোণ, অর্থাৎ ভিতরের দিকে যে কোণটা থাকবে সেটা হবে 45 ডিগ্রি মাইনাস 5/2। তাহলে শীট পাইলের সাথে 45 ডিগ্রি মাইনাস 5/2 কোণে যে স্লাইডিং ওয়েজটা তৈরি হয়, এটা মাটি স্লাইড করে যায় বা শেয়ার হয়। সেক্ষেত্রে এই মাটির মধ্যে যদি কোনো আমরা অ্যাঙ্কর স্থাপন করে থাকি তাহলে অ্যাঙ্করের যথাযথ কাজ করা সম্ভব হবে না, সেও স্লাইড হয়ে যাবে। তাই বলা হয়েছে ব্যাকফিল এর স্লাইডিং ওয়েজের মধ্যে অ্যাঙ্করের অবস্থান দেওয়া উচিত নয়। এখানেও বেটার অ্যাঙ্গেল দিয়েছে, বাট স্লাইডিং ওয়েজের মধ্যে এটাও সঠিক হবে না। এবং আমি তৃতীয় যে ছবিটি দেখিয়েছি যে অ্যাঙ্কর যদি আমি অদৃঢ় মাটির মধ্যে দিই বা লুজ মাটির মধ্যে দিই যে কিনা আমার টান শক্তি বহন করতে পারবে না, সেটাও আমার অ্যাঙ্করের প্রকৃত শক্তি অর্জন করতে সহযোগিতা করবে না। তাহলে অ্যাঙ্করের আমি কোথায় বসাবো, তাই না? আমি কোথায় বসাবো না সেটা বললাম, তাহলে কোথায় বসাবো? তাহলে যেখানে অ্যাঙ্কর বসালে পূর্ণ ক্ষমতা প্রাপ্তি হবে বা সে পূর্ণ টান বহন করতে পারবে, আমরা সেখানেই অ্যাঙ্করটি বসাবো। তাহলে এই ছবিটি একটু লক্ষ্য করি আমরা, এটি ছিল আমার শীট পাইল, এই কোণটা ছিল আমাদের 45 ডিগ্রি মাইনাস 5/2, তাই না? এবার দেখো এখানে একটি স্লাইডিং ওয়েজ অঙ্কন করলাম, এখানে 90 ডিগ্রি কোণে এদিকে আর একটি ঢালু রেখা আমি অঙ্কন করলাম, আর এদিকে শীট পাইলের ভূমিতে আনুভূমিক লাইনের সাথে মাটির ঘর্ষণ কোণ ফাই বরাবর একটি রেখা অঙ্কন করলাম এ ই। এবার এ ই রেখা এবং এখান থেকে এটাকে যদি আমি বলি বি প্রাইম সি রেখা যে বিন্দুতে কাট করেছে তার ডান দিকে আমি হ্যাশ দিয়ে একটি অঞ্চলকে ইন্ডিকেট করেছি। এই হ্যাশের মধ্যে যদি আমি ডেডম্যানটাকে স্থাপন করি বা অ্যাঙ্করের প্রান্তটাকে স্থাপন করি যা কিনা তার টান শক্তি রক্ষা করতে সক্ষম, dead man located in this area has full capacity
অর্থাৎ এই এরিয়ার মধ্যে যদি আমি ডেডম্যানটা স্থাপন করি তাহলে সে ফুল ক্যাপাসিটি বা ক্ষমতা পাবে। তাহলে ব্যাকফিলের সক্রিয় স্লাইডিং ওয়েজ পরোক্ষ স্লাইডিং ওয়েজকে বাধা দান করবে না এবং ঢালু রেখার নিচে এই যেটাকে বলা হয়েছে, এই রেখাটাকে বলা হয়েছে ঢালু রেখা। ঢালু রেখার নিচে ডেডম্যানের অবস্থান হলে মাটির অন্তঃস্থ কোণ ঘর্ষণ কোণে যে ফাই অন্তঃস্থ ঘর্ষণ কোণ হবে, এটি মাটির ঘর্ষণ কোণ আমি আগে আলোচনা করেছি। এবার আসি বালির মধ্যে অ্যাঙ্করের বর্ণনা। বালি মাটিতে করব এবং কাদা মাটিতে করব, তাই না? তাহলে আমরা একটু খেয়াল করি ডেডম্যানের গভীরতা। এটি যদি আমার ডেডম্যান হয় তাহলে এর গভীরতাটাকে আমি বলছি এইচ। ভূপৃষ্ঠ, এটা যদি মাটি বিবেচনা করি আমরা, মাটি ভূপৃষ্ঠ থেকে ডেডম্যান পর্যন্ত গভীরতাকে আমি বলছি ছোট হাতের এইচ। এবং একটি ধারাবাহিক ডেডম্যানের দৈর্ঘ্য, ধারাবাহিক ডেডম্যান কাকে বলছি, যে ডেডম্যান অর্থাৎ কংক্রিট ব্লকটা তার গভীরতার চেয়ে অনেক বেশি দৈর্ঘ্য রাখে তাকে আমি ধারাবাহিক ডেডম্যান বলবো। তাহলে এইচ এর তুলনায় সে অনেক বেশি দৈর্ঘ্যপ্রাপ্ত হবে। এই ছবিটা আমি আরেকটু বুঝিয়ে দিই। যখন আমরা ডেডম্যান স্থাপন করব তার এপাশে শীট পাইলের দিকে পজিটিভ একটি ওয়েজ উৎপন্ন হবে এবং ডান দিকে অ্যাক্টিভ ওয়েজ উৎপন্ন হবে। তাহলে এটাকে বলছি আমি প্যাসিভ এবং এটাকে বলছি অ্যাক্টিভ। আবার লক্ষ্য করি ডেডম্যানের বাম দিকে বলছি প্যাসিভ এবং বাঁ দিকে বলছি প্যাসিভ এবং ডান দিকে বলছি অ্যাক্টিভ জোন। এটি হলো গ্রানুলার সয়েল বা বালির ক্ষেত্রে, আর এটি হলো কাদামাটির জন্য। এবার এই ছবিটাকে যদি আমি একটু 3D দৃষ্টিতে দেখি তাহলে এই ডেডম্যানটা হলো আমার এখানে ডেডম্যানটা, যা কিনা এ ধরনের ওয়েজ আকৃতি পজিটিভ জোনের উপর সে কাজ করছে, তার শক্তিটা ধরে রাখছে এখানে, ঠিক আছে? যা আবার এখানে ত্রিভুজ আকৃতিতে দেখানো হয়েছে পজিটিভ ওয়েজ ও অ্যাক্টিভ, প্যাসিভ ওয়েজ ও অ্যাক্টিভ ওয়েজ। আমরা পরবর্তীতে আমরা এগুলো পাবো। আমরা সামনের দিকে যাই। আচ্ছা, ডেডম্যানের ক্ষেত্রে একটু লক্ষ্য করি যে আমি বলেছিলাম ডেডম্যানের গভীরতা এইচ, কিন্তু এখানে কিন্তু আমি দেখেছি ভূমি থেকে ডেডম্যানের নিচ পর্যন্ত এইচ। এটা কখন বলবো? যখন ডেডম্যানের গভীরতার চেয়ে উপরে ভূমির পরিমাণ কম থাকবে তখন কিন্তু উপরের ভূমিটাও আমার অ্যাঙ্কর হিসেবে কাজ করবে, বিধায় আমি ভূমি থেকে ডেডম্যানের নিচ প্রান্ত পর্যন্ত উচ্চতাকে বড় হাতের এইচ লিখেছি বা স্টেজ ডায়াগ্রামটা সেভাবেই এঁকেছি। এবার যাই, এখানে সেই অনুপাতটা দিয়েছি ছোট হাতের এইচ বাই ক্যাপিটাল এইচ ইজ লেস দেন 1/3 অর যদি হাফ হয়। ওভারঅল আমি বলতে পারি যে ডেডম্যানের যে উপরের গভীরতাটা যদি ছোট হয় তখন এটাকে এইচ বলবো এবং এটাকে বড় হাতের এইচ বলবো। এক্ষেত্রে ডেডম্যানের ক্ষমতা যখন নির্ণয় করব আমি প্যাসিভ প্রেসার মাইনাস দিব অ্যাক্টিভ প্রেসার, কারণ প্যাসিভ প্রেসার কাজ করছে এদিকে এবং অ্যাক্টিভ প্রেসার তার অপোজিট দিকে কাজ করছে, তাই না? তাই প্যাসিভ প্রেসার থেকে অ্যাক্টিভ প্রেসার বাদ দিলে আমি ডেডম্যানের পূর্ণ ক্ষমতা বা চরম ক্ষমতা পেয়ে যাব। কোনটা দিয়ে কি নির্দেশ করে আমি সেটা বললাম। এবার আসি, যদি দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 5-এর চেয়ে বেশি হয় সেক্ষেত্রে এই সূত্রটাই থাকবে, তবে সামনে এল দিয়ে পূর্ণ ক্ষমতাটা আমরা নির্ণয় করব। এল দেওয়াতে, এল মানে তো ডেডম্যানের দৈর্ঘ্য, তাই না? তাহলে প্যাসিভ প্রেসারটা আমি কিভাবে কল্পনা ক্যালকুলেশন করব সেটা এই ছবিতে আমি দেখিয়ে দিয়েছি। এই হলো ডেডম্যান, যেহেতু আমি ভূপৃষ্ঠ পর্যন্ত বিবেচনা করব তাহলে এখানে সেই ডায়াগ্রামটি অঙ্কন করলাম। শীর্ষে 0 এবং নিচে এটা হলো প্যাসিভের জন্য ভূমি আর এটা হলো অ্যাক্টিভের জন্য ভূমি, তাই না? প্যাসিভে প্রতি ইউনিট লেন্থের জন্য কাজ করছে কেপি গামা, অর্থাৎ প্যাসিভ প্রেসারের সহগ ইনটু মাটির ইউনিট ওয়েট। তাহলে এই ভূমিটা কত হবে? ভূমিটা হবে এর সাথে এইচ গুণ দিলেই হবে, অর্থাৎ এইচ কেপি গামা। তাহলে এই প্যাসিভ প্রেসারের রেজাল্টেন্ট কত হবে? রেজাল্টেন্ট হলো এটি। এই প্যাসিভ প্রেসারের রেজাল্টেন্ট হবে এই ত্রিভুজটির প্যাসিভ জোনের ক্ষেত্রফল।
তাহলে ক্ষেত্রফল আমি বলতে পারবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সেখানে আমি লিখেছি যে যদি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমি গুণ করি, হাফ ইন্টু ভূমি হবে কি এইচ কেপি গামা এবং উচ্চতা হবে এইচ, সেটাকে সমীকরণ করে আমি পাই 0.5 গামা এইচ স্কোয়ার কেপি। ঠিক একইভাবে মাইনাস দিব আমি অ্যাক্টিভ জোনকে 0.5 গামা এইচ স্কোয়ার কে এ, সমীকরণ করে পাই 0.5 গামা এইচ স্কোয়ার এল ইন্টু কেপি মাইনাস কে এ। এখানে কোন অক্ষর দিয়ে কি বোঝানো হয়েছে সেটাই লিখেছি, যা আমার বলা হয়ে গেছে। এবার আসি যদি শর্ট ডেডমেন্টের ক্ষেত্রে এর লেন্থ এল বাই এইচ এর রেশিও 5 এর চেয়ে কম হয়, তখন আমরা কি করব, তখন আমাদের এই পোর্শনটা ঠিক থাকবে, কিন্তু এখানে বাড়তি একটা পোর্শন যোগ করতে হবে। বাড়তি পোর্শনের যে অংশটা যোগ করতে হবে, এখানে কি থাকছে, স্থির অবস্থায় মাটির চাপের সহগ, অর্থাৎ কে নট, তাই না? কে নটটা ছিল না, এটা হচ্ছে স্থির অবস্থায় মাটির চাপের সহগ, যা কিনা এই সূত্রের জন্য ধরাই হয়েছে 0.4। আর এখানে 5 মাটির ঘর্ষণ কোণ তো আগেই আলোচনা করেছি, যা সমীকরণ করে পাওয়া যায় 0.5 গামা এইচ স্কোয়ার এল ইন্টু কেপি মাইনাস কে এ প্লাস 1/3 অফ কে নট গামা ইন্টু রুট ওভার কেপি মাইনাস রুট ওভার কে এ ইন্টু এইচ কিউ tan 5। এবার আসি কাদামাটির ক্ষেত্রে শর্ট ডেডমেন্টে কি হবে। কাদামাটির ক্ষেত্রে লক্ষ্য করি, কাদামাটিতে কি থাকে, কোহেশন থাকে, তাই না? কোহেশনের সময় যদি ডেডমেন্টের মাটি থেকে গভীরতাটা 2c বাই গামা পরিমাণ হয়ে থাকে, তখন অ্যাক্টিভ প্রেসারের মান আমরা 0 ধরে থাকি, এবং তখন সূত্রটা আসে ডেডম্যানের চরম ক্ষমতা সমান সমান এল ইন্টু প্যাসিভ প্রেসার মাইনাস অ্যাক্টিভ প্রেসার প্লাস ছোট হাতের কিউ ইউ এইচ স্কোয়ার। এইচ স্কোয়ার তো বুঝলাম, কিউ ইউ হলো মাটির আনকনফাইন্ড চাপ শক্তি। তাহলে আমরা মাটির ডেডম্যানের চরম ক্ষমতা পেলাম, এখান থেকে যদি আমরা নিরাপদ ক্ষমতা পেতে চাই তাহলে কি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিব। আবার কখনো কখনো স্পেসিং জানার প্রয়োজন হয়ে থাকে। স্পেসিং মানে একটি ডেডমেন্ট থেকে আরেকটি ডেডমেন্টের দূরত্ব বের করার সময় আমরা টান দিয়ে, শীট পাইলে টান দিয়ে ভাগ দিলে তার স্পেসিং পেয়ে যাব। এবার আসি, যখন অনেক গভীরতা ডেডমেন্টে থাকে, এটি হলো আমার ডেডমেন্টের গভীরতা এইচ, এবং ভূমি থেকে যেহেতু সে অনেক নিচে আছে, তাই আর আমরা ভূমি থেকে এর গভীরতাটার বিবেচনা করব না। অর্থাৎ ভূমি থেকে ডেডম্যানের শীর্ষ পর্যন্ত গভীরতাটাকে আমি বলছি ছোট হাতের এইচ, এবং ডেডম্যানের গভীরতাকে বলছি বড় হাতের এইচ। তখন লক্ষ্য করি যে আমার একটা ফুটিং এর ন্যায় কাজ করছে। তাহলে টোটাল লোডটা আমি কোথায় ধরবো, টোটাল লোডটা কাজ করছে এইচ প্লাস বড় হাতের এইচ বাই 2, অর্থাৎ ডেডম্যানের সেন্টারে কাজ করছে, যা কিনা ভার্টিক্যালি ছবি আঁকলে এভাবে দেখা যাবে অ্যাজ এ ফুটিং সে কাজ করছে। এবার আসি অ্যাঙ্করের সুবিধা। শীট পাইলের উপর সাপোর্ট প্রদান করে, বিম বা দেওয়ালের সাথে যুক্ত স্টিল টাই রডকে শক্তিশালী করে, মূল ভূমির নিচে মাটির পরোক্ষ চাপকে শক্তিশালী করে, মাটির বল প্রয়োগে আনুভূমিক সরণ প্রতিরোধ করে থাকে। আচ্ছা, আলোচনা অনেক হলো, এবার আমি কিছু ছবি দেখিয়ে দিই কিভাবে অ্যাঙ্কর স্থাপন করছে। এছাড়াও আমরা অ্যাঙ্কর হিসেবে কিন্তু রিটেনিং ওয়ালের সাথে অ্যাঙ্কর স্থাপন করতে পারি। অ্যাঙ্কর বিভিন্ন স্টাইলে স্থাপন করে থাকে, সেই ছবিটাও দিয়েছি। অ্যাঙ্কর স্থাপনের পরে শীট পাইল কিভাবে তার প্রেসার নেয় সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে। এখানে কিভাবে ড্রাইভ করা হচ্ছে সেটা দিলাম। এখানে স্ক্রু টাইপের অ্যাঙ্করকে দেখানো হয়েছে, বাস্তবে অ্যাঙ্কর স্থাপন এবং রো আকৃতিতে কিভাবে দেওয়া আছে সেটি দেখালাম। আচ্ছা, এবার গত ক্লাসে আমার এক শিক্ষার্থী রিকোয়েস্ট করেছিল তার জাগির ভার বহন ক্ষমতা সূত্রটি নিরূপণ দেখানোর জন্য। আমি সেটা নিয়ে আলোচনা করছি, তোমরা একটু লক্ষ্য করো। আমি গত ক্লাসের আগের ক্লাসে অর্থাৎ তৃতীয় লেকচারে, তাই না, তৃতীয় লেকচারে তার জাগির বিশ্লেষণে তোমাকে এই ছবিটি দেখিয়েছিলাম। ফুটিং এর প্রস্থ বি এবং এর গভীরতা ডিএফ, মাটি থেকে ফুটিং এর তলপর্যন্ত গভীরতা ডিএফ, এবং এটাকে বলেছিলাম অ্যাক্টিভ জোন, এটাকে বলেছিলাম রেডিয়াল শেয়ার জোন,
এটাকে বলেছিলাম প্যাসিভ জোন, এবং এই দুটিকে মিলে বলেছিলাম শেয়ার জোন। মনে আছে তো? একটু লক্ষ্য করো, আজকে আমরা সূত্রটা প্রমাণ করব। তাহলে এই যে অ্যাক্টিভ জোনটা আছে, সেই অ্যাক্টিভ জোনটাকে আমি নিচে আলাদা ছবি এঁকে নিয়ে এসেছি। তোমাদের বলেছিলাম ফুটিং যেভাবে লোড প্রয়োগ করে, যে লোডটা প্রয়োগ করে সেটা অ্যাক্টিভ জোন কিন্তু বহন করে না, সে নিজেও একটি ফুটিং এর অংশ হিসাবে থেকে লোড স্থানান্তর করে, তাই না? তাহলে আমি বলতে পারছি নিচের দিকে যে লোডটা যাবে সেটা হচ্ছে যে কিউ ইউ পরিমাণ লোড, এবং অ্যাক্টিভ ওয়েজের নিজস্ব ওজনটা নিচের দিকে কাজ করবে। এবং উপর দিকে কে কাজ করবে? উপর দিকে কাজ করবে এই যে প্যাসিভ প্রেসার। দেখো আমি দুটি অ্যারো দিয়েছি দুপাশে, আর এদিকে সি এ অর্থাৎ এই ওয়েজ বরাবর যে কোহেশনটা কাজ করবে এবং এই ওয়েজ বরাবর যে কোহেশনটা কাজ করবে তার আপওয়ার্ড রেজাল্টটা উপর দিকে কাজ করবে। এই দুটি মিলে যখন স্টেবল অবস্থায় থাকবে বা ইকুইলিব্রিয়াম অবস্থা থাকবে তখনই আমার ভার বহন করা সম্ভব হবে, তাই না? তাহলে এই অ্যাক্টিভ ওয়েজটাকে আমি আরেকটু আলোচনা করছি। সেটি হলো অ্যাক্টিভ ওয়েজের প্রস্থ হলো বি, এখান থেকে এই পর্যন্ত আমার আছে বি, এবং এখানে ফাই কোণ উৎপন্ন করেছে, তার মানে এই কোণটা ফাই। অর্থাৎ কোন ত্রিভুজের যদি আমি ভূমি জানি এবং এই ফাই কোণটা জানি, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বেশি খেয়াল করি, তাই না? তাহলে এটার মাঝখান থেকে আমি একটা দাগ দিয়ে সমকোণী ত্রিভুজ করে নিয়েছি। তাহলে এই ভূমিটুকু হবে b/2 এবং এটি আমার লম্ব ঠিক থাকবে। তাহলে এই ফাই কোণের জন্য লম্বটা হবে কি tan ফাই ভূমির অর্ধেক। এই যে tan ফাই ইন্টু ভূমির অর্ধেক, বা এই ত্রিভুজের ক্ষেত্রে তুমি ভূমি বলতে পারো b/2। আর এর অতিভুজটা হবে অর্ধেক ভূমি বাই cos ফাই অথবা ভূমি বাই cos ফাই। তাহলে আমি ছবিটা বুঝিয়ে দিলাম। এবার আসি ওয়েট অফ ওয়েজ, অর্থাৎ আমার এ বি সি ওয়েজের ওজন কত। তাহলে এর আয়তন নিতে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু এই যে আমাদের উচ্চতা, তার সাথে যদি ইউনিট ওয়েট দিয়ে দিই তাহলে এটা পেয়ে গেলাম ওয়েজের ওয়েট। এবার ডাউনওয়ার্ড ফোর্স কি বলেছিলাম? এটা প্লাস এটা, তাই না? তাহলে ইম্পোজড লোড প্লাস ওয়েট অফ ওয়েজ। ইম্পোজড লোড কি কিউ ইউ ছিল, ছোট হাতের কিউ, তাহলে যদি বি দিই টোটাল লোড পেয়ে যাব, আর ওয়েজের ওজনটা দিয়ে দিলাম। এই ছিল আমার ডাউনওয়ার্ড ফোর্স। এবার আপওয়ার্ড ফোর্স কি 2pp, যেটা আমি আগের ছবিতে দেখিয়েছিলাম, তাই না? প্যাসিভ প্রেসার দুটো ছিল দুই পাশে, এবং দুটি সি এ সাইন ফাই, যেহেতু এটি ইনক্লাইন ছিল তার ভার্টিক্যাল কম্পোনেন্ট নিতে গেলে সাইন ফাই দিয়ে গুণ করতে হবে। তাহলে সি এ অর্থাৎ টোটাল ছিল এ ওয়েজে। এটাকে যদি আমি ভেঙে দেখাই তাহলে প্রতি একক দৈর্ঘ্যের জন্য কোহেশন ইন্টু ভূমির অর্ধেক বাই cos ফাই ইন্টু সাইন ফাই। তাহলে এটাকে সমীকরণ করে পাই আমি 2pb প্লাস বিসি tan ফাই। এবার আসি ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় রাখার জন্য কি করতে হবে আমাকে? ডাউনওয়ার্ড ফোর্স ইকুয়াল টু আপওয়ার্ড ফোর্স। তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা এখানে বসালাম, সমান দিলাম আপওয়ার্ড ফোর্সটা। এক্ষেত্রে আমি এই অংশ কিউ ইউ ইন্টু বিটা রেখে দিলাম এবং এই অংশটাকে ডান পাশে নিয়ে গেলাম। তাহলে পার্শ্ব চেঞ্জ করলে কি হবে? পজিটিভটা নেগেটিভ হয়ে গেল। এক্ষেত্রে লক্ষ্য করি আমরা 2pp, 2 প্যাসিভ প্রেসার, দুটি পাশে যে দুটি প্যাসিভ প্রেসার আমি দিয়েছি, এই প্যাসিভ প্রেসারকে আবার তার জায়গায় কি করেছেন? হ্যাঁ, তিনটি ভাগে ভাগ করেছেন। একটি হলো পিপি গামা, পিপিসি ও পিপিকিউ। আমরা জানি গামা কি ইউনিট ওয়েটের জন্য, তাই না? প্রডিউস বাই দ্য ওয়েট অফ সয়েল, এবং এটি প্রডিউস হয়েছে কি কোহেশনের জন্য, এবং এটি প্রডিউস হয়েছে ষাট চার্জের জন্য। এবার কখন কোনটি আমি ব্যবহার করব লক্ষ্য করো, যখন আমি ইউনিট ওয়েটেরটা নিব তখন দেখতে হবে যে কোহেশন এবং ষাট চার্জ জিরো আছে, জিরো ধরে নিতে হবে। এবং যখন কোহেশনটা বিবেচনা করব তখন অবশ্যই ইউনিটের এবং ষাট চার্জটাকে জিরো নিতে হবে। এবং যখন আমি ষাট চার্জ বিবেচনা করব তখন অবশ্যই ইউনিটেড এবং কোহেশনটাকে জিরো নিতে হবে, এর বিবেচনা করতে হবে। এবার আমরা পরবর্তীতে আসি। তাহলে পিপির স্থানে আমরা প্লাস দিয়ে তিনটাকে বসালাম। এই তিনটি এবার কোনটাকে কোন পোর্শনে বসাবো লক্ষ্য করি।
এই পোর্শনে গামা আছে, তাই না? তাহলে গামার সাথে আমি পি পি গামা বসাবো। এই যে 2pp গামা, এই পোর্শন দিয়ে মাইনাস এটি বসিয়ে দিয়ে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম। এরপরে এটা কি BC tan phi অর্থাৎ সি, তাহলে PPC এটার সাথে যে 2PPC প্লাস BC tan phi নিলাম। এবার PPQ সারচার্জেরটা কোথায় যাবে? অবশেষে প্লাস 2PPQ বসিয়েছি। এবার দেখা যাক আমি যে এটাকে একসাথে লিখলাম, এটা সমান সমান কি লিখতে হবে আমাকে? এটা সমান সমীকরণিত করে তার জায়গায় লিখেছেন B ইন্টু হাফ গামা বি এন গামা, এবং দ্বিতীয় যে পোর্শনটা আমি লিখেছি এটা সমান B ইন্টু সি এন সি, এবং তৃতীয় যেটা লিখেছি সেটাও B ইন্টু কিউ এন কিউ ধরা হয়েছে। তাহলে আমি যদি এই মানগুলো বসাই, এরপরে কি করব? এই যে এখানে যে কিউ লেখা হয়েছে, ছোট হাতের কিউ ইকুয়ালটা আমরা আগেই জানতাম গামা ডিএফ, তাহলে এটি বসিয়ে দিই, গামা ডিএফ বসালাম। এবার উভয় পাশে সমান সমানের এ পাশে আমি বি দিয়ে ভাগ করি, এ পাশে আমি বি দিয়ে ভাগ করি, তাহলে সব বি গুলো কেটে যাবে। তাহলে এটি ছিল আমার সেই তার জাগির বিশ্লেষণের সূত্র। মনে আছে তো? কিউ ইউ ইকুয়াল টু সি এন সি প্লাস গামা ডিএফ এন কিউ প্লাস 0.5 গামা বি এন গামা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজনে আবার দেখে নিবে, তাহলে আর একটু ভালো করে বুঝতে পারবে। এবার আমরা চলে আসি, আমাদের পড়ার আলোচনা এখানেই শেষ। তাহলে একটু বাড়ির কাজ আমরা নিয়ে নেই। বাড়ির কাজ হলো বিভিন্ন প্রকার অ্যাঙ্করের চিত্র সহ বর্ণনা। তুমি যেভাবেই পারো ফ্রি হ্যান্ডে ছবিগুলো এঁকে দিও, আর যতটুকুই বুঝেছো সেটি লিখবে। আচ্ছা, ডেড ব্যান্ড কি? এর অবস্থান কোথায় হওয়া উত্তম এবং কেন? চিত্র সহ বর্ণনা দাও। এবার আসি, তার জাগীয় বিশ্লেষণে মাটির ভারবহন ক্ষমতার সমীকরণটি বর্ণনা করো। অর্থাৎ আমি যে সমীকরণটি আজকে তোমাদের রিকোয়েস্টে বর্ণনা করেছি সেটি তোমরা খাতায় সুন্দর করে তুলে নিবে। বাড়ির কাজ তো শেষ। এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তোমরা রেডি আছো তো? প্রথম প্রশ্নটি, অ্যাঙ্কর কত প্রকার? তোমাদের কোনো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না। স্লাইডিং ওয়েজের মধ্যে অ্যাঙ্করের অবস্থান দেওয়া উচিত কি? না, স্লাইডিং ওয়েজের মধ্যে অ্যাঙ্কর অবস্থান দেওয়া উচিত নয়, তাই না? ডেডম্যানের গভীরতা কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয়েছে? ডেডম্যানের গভীরতা নিয়ে এখানে একটু কনফিউশন থাকে, তাই না? কারণ যখন অল্প গভীরে ডেডম্যান অবস্থান করে তখন কিন্তু ডেডম্যানের গভীরতা দিয়ে যখন আমরা হিসাব নিকাশ করি সেটা মাটির গভীরতা পর্যন্ত বিবেচনা করে ফেলি। এই জন্য আমি বলেছিলাম ডেডম্যানের গভীরতা কোন অক্ষর দিয়ে প্রকাশ করি, সাধারণত বড় হাতের এস দিয়ে প্রকাশ করে থাকি। ঠিক আছে, আজকের আলোচনা বা প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ। আগামী ক্লাসে ফাউন্ডেশন অন স্যান্ড অ্যান্ড নন প্লাস্টিক সিল্ক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একজন তোমরা উত্তর দিয়েছো অ্যাঙ্করের প্রকারভেদ, ভালো হয়েছে। তবে কি প্রয়োজনীয় তো প্রকারভেদ বাড়ে কমে, তাই না? তুমি একটু বিবেচনা করে দেখবে যে কোন ক্ষেত্রে কত প্রকারের। এবার আসো, এই ভিডিওটাকে
আবারও দেখার জন্য তোমরা www.skills.gov.bd/DTE সার্চ করবে। আমরা সকলেই শিষ্টাচার মেনে চলি, নিরাপদে থাকি। গুড বাই and thank you.